গোটা রাজ্য জুড়ে বৃষ্টি চলছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলছে গোটা রাজ্যে, আর তার মধ্যেই নদীগুলিরও অবস্থা খারাপ। আসানসোলের একটা খবর দেখাবো, সেখানে নদীর এই ভয়াবহ অবস্থায় গাড়ি ভেসে গেল। গাড়ি ভেসে চালকের মৃত্যু আসানসোলে। আসানসোলের নুনিয়া নদীতে মর্মান্তিক দুর্ঘটনা। সেই সময়ের ছবি, যে সময় গাড়িটি নদীর জলে ভেসে যায়, সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা। अरे আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দীপক। দীপকের কাছে যাব। দীপক, যে নদীতে এই গাড়িটি, এত বড় একটি গাড়ি আমরা দেখতে পাচ্ছি, সেই গাড়িটি এইভাবে ভেসে চলে গেল, সেই সময় তাদেরকে মানে গাড়িতে যিনি ছিলেন তাকে বাঁচানোর কি কোনো রকমই ব্যবস্থাপনা করা সম্ভব হয়নি? এতটাই স্রোত ছিল। একেবারে নদীর জলের স্রোত এতটাই বেশি ছিল, তাকে বাঁচানোর চেষ্টা করেছিল আশেপাশে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দারা। তাকে বাড়ি বাড়ি চিৎকার করে গাড়ি থেকে গাড়ি ছেড়ে তাকে নেমে যাবার জন্য অনুরোধ করা হচ্ছিল, কিন্তু সে যে গাড়ি চালাচ্ছিলেন, যিনি চঞ্চল বিশ্বাস, তার পরিচয় পাওয়া গেছে তিনি একজন বিসিসিএল আধিকারিক। তিনি ভেবেছিলেন কি সে গাড়ি ঘুরিয়ে নিয়ে পড়ে আবার সেই বিপদ সীমা থেকে বেরিয়ে পড়ে নিরাপদ জায়গায় চলে আসবে, কিন্তু ততক্ষণ কিন্তু অনেকটাই বেশি দেরি হয়ে যায়। এবং যেভাবে জলের স্রোত নদীতে বেড়েছে, সেই জলের স্রোতেই কিন্তু সেই গাড়ি চালক সহ ভেসে যায় একেবারেই। কারণ হচ্ছে কি, জলের স্রোত বাড়ার, নদীর জলস্তর বাড়ার, টানা যে পরশুদিন রাত থেকে বৃষ্টি হচ্ছে, তাতেই কিন্তু আসানসোলের যে দুই শাখা নদী রয়েছে, নুনিয়া নদী এবং গারুই নদীর জল কিন্তু বিপদসীমায় পেরোচ্ছিল। যে কটি সেতু রয়েছে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যাওয়ার, সেই সেতুর উপর থেকেও জল পেরোচ্ছিল। সে সময় নিজের কাজ সেরে পড়ে চঞ্চল বিশ্বাস বাড়ি ফিরছিলেন তিনি আসানসোলের রেলপার সুগম পার্কে তার বাসভবনে। সে সময় কিন্তু এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে, যাকে দেখে স্থানীয় বাসিন্দারা বাড়ি বাড়ি চিৎকার করে তাকে বাঁচানোর জন্য, কিন্তু শেষ রক্ষা হলো না, জলের তলে তিনি ভেসে গেলেন। সেই ছবি, যে মুহূর্তে এইভাবে গাড়িটি ভেসে যাচ্ছে, জলের তোর কতটা বেশি থাকলে এরকম একটি এসইউভি গাড়ি সেই গাড়িকে কার্যত ভাসিয়ে নিয়ে যাচ্ছে জলের তোর, সেটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। দীপক, তুমি আমাদের সঙ্গে থাকো। তারপরেও উদ্ধার কাজ চলেছে, উদ্ধার কাজে এনডিআরএফ হাত লাগায় এবং রাতভর সেখানে নদীতে তল্লাশি চলে। গাড়িটিকে কার্যত ভাসিয়ে নিয়ে যায় সেখান থেকে। শেষমেশ আজ সকালে দেহ উদ্ধার করা সম্ভব হয় উদ্ধারকারী দলের তরফে। আবারও চলে যাব আমাদের প্রতিনিধি দীপকের কাছে। দীপক, এই উদ্ধার কাজ রাতভর নিশ্চয়ই উদ্ধার কাজ চলেছে, কখন উদ্ধার করা সম্ভব হলো, কোন সময় সম্ভব হলো এবং কি পরিস্থিতি ছিল সেই সময়? দেখো, গতকাল ঘটনার পর থেকে রাজ্যের বিপর্যয় মোকাবিলা দল সিভিল ডিফেন্সকে তার নামানো হয়। প্রথমে জেলা শাসকের নির্দেশে, পরে কিন্তু সিভিল ডিফেন্সের কর্তারা তারা মনে করে কি এইখানে জাতীয় বিপর্যয় মোকাবিলা দলকে প্রয়োজন রয়েছে। কারণ হচ্ছে নদীর জলের স্রোত এতটাই বেশি এবং জলস্তর বেড়েছে, তাতে কিন্তু জাতীয় বিপর্যয় মোকাবিলা দলের প্রয়োজন হচ্ছে তাদেরকে উদ্ধার করার জন্য। কারণ যত সময় গড়াবে তত কিন্তু বিপদ আসতে পারে, তার প্রাণহানি হতে পারে, এমনটাই কিন্তু আশঙ্কা করেছিল রাজ্য বিপর্যয় মোকাবিলা দল। শেষমেশ রাত্রে এনডিআরএফ এর টিমকে নামানো হয় এবং সারা রাত নদীর বিভিন্ন প্রান্তে তল্লাশি চালানো হয়, সেতুগুলোতে বিশেষ নজর দেওয়া হয় এনডিআরএফ এর জওয়ানরা এবং আসানসোল উত্তর থানা, দক্ষিণ থানার পুলিশরা কিন্তু নজরদারি চালায়। আজ সকালে শেষমেশ তার গাড়ির সন্ধান পাওয়া যায় এবং গাড়িতে যখন এনডিআরএফ এর জওয়ানরা পৌঁছে এবং গাড়ির দরজা খুলে দেখা যায়, তাকে মৃত অবস্থায় পাওয়া যায়, যার নাম চঞ্চল বিশ্বাস। তিনি একজন বিসিসিএল এর আধিকারিক, তার বাড়ি ফিরছিলেন। তার দেহ ইতিমধ্যে আসানসোল জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য আনা হয়েছে। যদি এই জলের স্রোত দেখে চঞ্চল বিশ্বাস গাড়ি না এগিয়ে নিয়ে যেতেন, তিনি যদি নিরাপদ জায়গায় থেমে যেতেন, তাইলে হয়তো এই দুর্ঘটনা ঘটতো না। বেশ, ধন্যবাদ দীপক। আমরা সেই ছবি দেখতে পাচ্ছি রাত্রিবেলা, সেই জলের তোরে একদিকে গাড়ি ভেসে যাওয়ার ছবি, অন্যদিকে আজ সকালে উদ্ধারকারী দলের তরফে উদ্ধার করা হয় গাড়িটি সহ চালকের দেহ, এবং সেই ছবিও আমরা দেখতে পাচ্ছি।